ডেমোক্রেসি এর মানেটা কি আসলে? এই প্রশ্নটা আমাদের দেশে প্রায়ই ওঠে, বিশেষ করে যখন ইলেকশন দরজায় কড়া নাড়ে। ভারত ভীষণ এক প্রাচীন সভ্যতা ঠিকই, কিন্তু আমাদের মডার্ন অর্থে কিন্তু আমাদের ভারত মাত্র একটি ৭৯ বছরের ডেমোক্রেসি। মানে পৃথিবীর তুলনায় আমরা এখনো বলা যেতে পারে একটি ইয়াং ডেমোক্রেটিক দেশ। কিন্তু প্রশ্ন হলো, ডেমোক্রেসি মানে কি আমাদের কাছে? চলুন আজকের এই ভিডিওতে একটু গভীরে যাই এই বিষয়টা নিয়ে। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এটি একটি নিউ চ্যানেল। আর সাবস্ক্রাইব করলে কি হয়, আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য সাহস পেতে পারি। আর হ্যাঁ, অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে এটা শেয়ার করুন, যাতে এই কথাগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। আমাদের দেশে যদি 1000 জনকে জিজ্ঞেস করা হয় ডেমোক্রেসি মানে কি, তাহলে বেশিরভাগ মানুষই বলবে ওই তো বছরে একটা দিন ছুটি পাই, 2 বছর 3 বছর পর পর যাই, ভোট দেই এবং চলে আসি, এটার মানেই তো ডেমোক্রেসি। কিন্তু এই উত্তরটা ঠিক ততটাই ভুল যদি কেউ বলে মহাভারত হচ্ছে শুধু একটা যুদ্ধের গল্প। আসলে তো সেটা না। ডেমোক্রেসির অনেকগুলো স্তর আছে, অনেক সূক্ষ্ম দিক আছে, যা আমরা বেশিরভাগ সময় বুঝতে পারিও না, আবার অনেক ক্ষেত্রে বুঝতে চাইও না। অনেকে তো সরাসরি বলে দেয় লোকতন্ত্রের থেকে বোধহয় একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপটাই বেটার, অনেক বেশি কাজ হয় নাকি তাতে। ডেমোক্রেসি মানে কিন্তু শুধু ভোট না। ভোট মানে জনগণের মত প্রকাশের একটা সুযোগ। কিন্তু আমাদের দেশে ভোট অনেক সময় উৎসবের মতো, মানে কে জিতবে কে হারবে এই এক্সাইটমেন্টটাই অনেকটা বেশি থাকে। আর অনেক সময় তো মনে হয় কেউ জিতলে সে আমাদের বাড়ির লোক। আমরা ভাবি ভোট দেওয়া মানেই কাজ শেষ, কিন্তু আসল রেসপন্সিবিলিটি শুরু হয় ভোটের পর, যেখানে নাগরিক হিসেবে আমাদের সরকারের কাজের হিসেব চাইতে হয়। কিন্তু সেই অংশটাকে আমরা অনেক ক্ষেত্রে বাদ দিয়ে দিই। ভোটের পর আবার আগের মতোই বেসিক জিনিস যেমন রাস্তা, স্বাস্থ্য, শিক্ষা সব আগে যেরকম ছিল আবার সেই জায়গাতেই চলে আসে। তাহলে এখন কথা হচ্ছে, রাজনীতি এই ভাবনাটাকে কিভাবে ইউজ করে। আজকের দিনে মডার্ন পলিটিক্স, বিশেষত ডানপন্থী পলিটিক্স মানে রাইট উইং পলিটিক্স আমরা যেটাকে বলি, খুব ভালোভাবে এরা বুঝে গেছে যে মানুষকে ইমোশন দিয়ে চালানো যায়, লজিকের কোনো প্রয়োজন পড়ে না। তারা জানে যদি মানুষকে ধর্ম, জাত, দেশপ্রেম এইসবের আবেগে বাঁধা যায়, তাহলে প্রশ্ন তোলাটাই বন্ধ হয়ে যায়। তাই ভোটের আগে হঠাৎ করে আমরা বনাম তারা এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়। যেমন আপনারা দেখেছেন এই মুহূর্তে আমাদের দেশে একটা কমিউনাল টেনশন, নর্থ ভার্সেস সাউথ, হিন্দি ভার্সেস তামিল অ্যান্ড হোয়াট নট। কেউ বলে ধর্ম বিপদে, কেউ বলে দেশ বিপদে, কেউ বলে সংস্কৃতিই নষ্ট হয়ে যাচ্ছে। এই ভয় আর আবেগের মিশ্রণেই ভোটের রাজনীতি সবচেয়ে বেশি লাভ তোলে। মানুষ তখন কাজের হিসেবটাই চাইতে ভুলে যায়, আর ভোট পড়ে তাদের নামে যারা সব থেকে জোরে চিৎকার করে বলে দেশপ্রেম বা ধর্ম রক্ষা করা আমাদেরই দায়িত্ব। রাইট উইং রাজনীতির শক্তিটা কিছুটা এখানেই। তারা জানে কিভাবে ইমোশনকে পলিটিক্সে টার্ন করতে হয়, আর সেই ইমোশনের ঢেউলে আসল প্রশ্নগুলোই যায় হারিয়ে। সরকার কাজটা কি করলো, জনগণের জীবন কতটা ভালো হলো, কোয়ালিটি অফ লাইফ কতটা ইমপ্রুভ হলো, সেই জিনিসটার প্রতি আর কারণ নজর থাকে না। আরেকটা জিনিস খেয়াল করা যায়, আজকাল রাজনৈতিক দলগুলো এমনভাবে প্রচার করে যেন প্রতিটা সরকারি স্কিম নাকি তাদেরই পার্টির দান। যেমন নতুন রাস্তা হচ্ছে, ঘর দেওয়া হচ্ছে, গ্যাস কানেকশন, স্বাস্থ্য কার্ড বা বয়স্ক ভাতা, সব জায়গাতেই পার্টির নাম, নেতার ছবি। মানুষের মধ্যে এমন একটা পারসেপশন তৈরি করা যেন এই সুবিধাগুলো মানে এই সরকার বা এই পার্টি দিচ্ছে। কিন্তু আসলে এই টাকাটা তো আসে আমাদের ট্যাক্সের টাকা থেকে, এটা তো কোনো মানে নেতার পকেটের টাকা না, বা কারোর বাড়ির টাকা বা কোনো পার্টি ফান্ডেরও টাকা না। কিন্তু পার্টির ব্র্যান্ডিংটা ঠিক এমন ভাবে করা হয় যেন মানুষ ভাবে এই পার্টিটা থাকলেই বোধহয় এই সুবিধাটা পাবো, আর পার্টি বোধহয় না থাকলে এই সুবিধাটা আর পাওয়া যাবে না। এটাই এক ধরনের সাইকোলজিক্যাল কন্ট্রোল, যাতে ভোটার মনে করে সে পার্টির কাছে ঋণী। আর এই লোক দেখানো জনকল্যাণের নামেই শুরু হয় আসল খেলা। যেমন ধরুন বিভিন্ন পূজার সময় ক্লাবগুলিকে টাকা ডোনেট করা, কিন্তু দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় হাজার একটা গর্ত, এবং সেখানে জীবনের ঝুঁকি হয়ে যায়, অনেক মানুষের গাড়ি ঘোড়া এগুলো ড্যামেজ হয়। মহিলাদের মাসে মাসে ভাতা দেওয়া হয়, কিন্তু কোনোদিন এইটা ভেবে দেখা হয় না যে সেই মহিলারই যারা সন্তান, তারা এই রাজ্যে কাজ না পেয়ে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে তাদের, এতটাই খারাপ পরিস্থিতি। আমরা কোনো একটা পার্টি বলে আমরা মাইনরিটি ফ্রেন্ডলি, কিন্তু আপনারা যদি এই মাইনরিটি ফ্রেন্ডলি এলাকা আমাদের পশ্চিমবঙ্গে যেগুলো আছে সেখানে যদি গিয়ে দেখবেন, সেখানে ডেভেলপমেন্টের মানে কিন্তু শুধুই প্রতিশ্রুতি। রাস্তা নেই, নোংরা পড়ে থাকে,
সামান্য মিউনিসিপ্যালিটির গাড়িটা পর্যন্ত আসে না প্রতিদিন নোংরাগুলোকে পরিষ্কার করতে। আবার আরেকটা পার্টি আছে যারা নিজেদেরকে মেজরিটি ফ্রেন্ডলি বলে, কিন্তু একবার ভেবে দেখুন তো সেই পার্টিকুলার পলিটিক্যাল পার্টি মেজরিটির জন্য কি করেছে। আমরা একটা জিনিসকে না গুলিয়ে ফেলি, মাইনরিটির ক্ষতিকে আমরা মেজরিটির মঙ্গল বলে ধরে নেই, আসলে কিন্তু সেটা না। এইভাবে ধর্ম যা তার আবেগের নামে ডেমোক্রেসি ধীরে ধীরে পলিটিক্যাল মার্কেটিংয়ে পরিণত হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আমরাও কিন্তু নাগরিক হিসেবে সমানভাবে দায়ী, কারণ খারাপ প্রার্থীকে ভোট দিয়ে কিন্তু নির্বাচিত করি আমরাই। আমাদের মাথার মধ্যে কিছু ভুল ধারণা গেঁথে দিয়েছে এই রাজনৈতিক সিস্টেম, অনেক ক্ষেত্রে আমাদের যারা পূর্বপুরুষ তারাও। আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। অনেকে ভোট দেয় শুধু এটা ভেবে এই লোকটা জিতবে, তাহলে ওকেই দিয়ে দিই। অন্য প্রার্থীকে হয়তো একটু বেশি পছন্দ, কিন্তু সে তো হারবেই, ওকে ভোট দিলে তো ভোটটা নষ্ট হবে। আচ্ছা, ভোটিং কি কোনো বেটিং গেম না লটারি সিস্টেম বলুন তো? মানে জেতা প্রার্থীকে দিলে আমার পকেটে টাকা আসবে, আর যাকে দেবো সে যদি হারে আমার ভোটটা ওয়েস্ট হবে, মানে আমার পকেট থেকে টাকা চলে যাবে। কোনো মানে হয় এই কথার? আবার অনেক ক্ষেত্রে আছে একটা শিপ লাইক বিহেভিয়ার, মানে ভেড় চাল যাকে হিন্দিতে বলা হয়। মানে আমি জানি যাকে আমি ভোট দিচ্ছি তার নামে 14টা খুন 50টা রাহাজানির কেস আছে, তাও ভোট দিচ্ছি কারণ বন্ধু ভোট দিয়েছে, তো বন্ধু প্রীতি যাবে কোথায়? আমরা আমাদের নিজে ভাবার ক্ষমতাটাই হারিয়ে ফেলেছি। সিনেমা অনেক সময় দেখি হিরো একজন দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের মুখোশ খুলে দিচ্ছে, তার ঘুষের ভিডিও বাইরে আসছে, বা অনেক সময় কনফেশন বেরিয়ে আসছে। এরপর যখনই এই ভিডিওটা বেরিয়ে আসে সে পরবর্তী ইলেকশনে হেরে যায়, জনগণ তাকে শাস্তি দেয়, আমরা হাততালি দেই, হিরোকে শাবাশি দেই, দিয়ে সেই সিনেমা হল থেকে বেরিয়ে আসি। কিন্তু রিয়েল লাইফে একই জিনিস ঘটলে কি আমরা সেই জিনিস করি? আমরা সম্পূর্ণভাবে আনইন্টারেস্টেড থাকি। কখনো সেই দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদকেই আবার ডিফেন্ড করতে চলে যাই আমরা, যে আমার দাদা এরকম তো করতেই পারে না, কিন্তু তার নামে ভিডিও এভিডেন্স আছে, তার গলার স্বর শোনা যাচ্ছে, আমিও মন থেকে ভালো মতোই জানি যে এই ঘুষটা আমার দাদাই নিচ্ছে রাজনীতিবিদ, কিন্তু তা সত্ত্বেও আমি সামনে এমন একটা ভান করি যে না না ওটা তো আমার দাদা না। আর এখন তো এআই আছেই, সবকিছুই এআই এর দোষ। একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে, গভর্নমেন্ট কিন্তু কোনো দেবতা না, এরা আমাদের সার্ভিস প্রোভাইডার। যেমন ধরুন ফ্লাইট সার্ভিসেসের ক্ষেত্রে ইন্ডিগো, বা টেলিকম সার্ভিসের ক্ষেত্রে জিও আমাদের টাকা নেয়, তার বদলে আমাদের একটা পরিষেবা দেয়। সিমিলারলি সরকার আমাদের থেকে ট্যাক্স নেয়, তার বদলে পরিষেবা দেয়, যেমন ধরুন ইনফ্রাস্ট্রাকচার, বেটার লাইফ কোয়ালিটি, এডুকেশন, হেলথ, এই সব বেসিক জিনিসের জন্যই আমরা সরকারকে পে করি, সেটা আমাদের দায়িত্ব। এই সব বেসিক জিনিসের জন্যই আমরা সরকারকে পে করি, তাই আমাদের দায়িত্ব সার্ভিস খারাপ হলে সরকারকে প্রশ্ন তোলা, কারণ আমরা ট্যাক্স পেয়ার, আর সরকার শুধু আমাদের কন্ট্রাক্টর অ্যান্ড নাথিং এলস। আরেকটা জিনিস এখানে বুঝে রাখতে হবে, আজকালকার নিউজ মিডিয়া, মানে যাদেরকে বলা হয় দ্য ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি, মুশকিলটা হচ্ছে কি জানেন তো, তারা সরকারকে প্রশ্ন না তুলে বরং বিরোধীকে প্রশ্ন তুলতেই বেশি আগ্রহী। এবং আপনারাও সেটা দেখেই ভাবেন হ্যাঁ সত্যিই তো, সবই বোধহয় নেহরুই করে গেছে, বা সবই বোধহয় সিদ্ধার্থ শঙ্কর রায় বা জ্যোতি বসুই করে গেছে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন তো, আজকে তো সেই পার্টিগুলো ক্ষমতায় নেই, তো আপনি তাদের হাজার সাপ সাপান্তর করলেও এই মুহূর্তে যে আপনার লাইফের কোয়ালিটি একদম নিচের দিকে চলে গেছে সেটা তো তারা ইমপ্রুভ করতে পারবে না, কারণ তারা তো ক্ষমতাতেই নেই। তাই আপনাকে প্রশ্ন করতে হবে তাদেরকে, যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে, যারা আপনাদের ভোট দেওয়ার সময় বলেছিল যে এই লাইফের কোয়ালিটি আমরা ইমপ্রুভ করব, এডুকেশন দেব, হেলথ দেব, ইনফ্রাস্ট্রাকচার বেটার করব, সেই প্রতিশ্রুতি দিয়েই তো তারা এসেছিল, এবং সেই প্রতিশ্রুতি শুনেই তো আপনারা তাদের ভোটটা দিয়েছিলেন। তাদের তর্ক যদি এটা হয় যে এত বছরের শাসনে এটা হয়েছিল, তাহলে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? তার প্রত্যুত্তরে তো আপনাকেও বলতে হবে যে এত বছরের শাসনে এটা হয়েছিল বলেই তো আপনাদের এনেছিলাম। কিন্তু আপনারাও যদি একই জিনিস করেন তাহলে তো যারা ছিল তারা থাকলেই ভালো হতো, অন্তত চেনা শত্রু। অচেনা নতুন শত্রুর তো কোনো প্রয়োজন ছিল না আমাদের, তাই না? একটা জিনিস খুব সুন্দরভাবে মাথায় রাখবেন, যত বড় নেতাই হোক বা যত বড় সুপ্রিম লিডারই কোনো পার্টির নেতা হোক না কেন, আপনার এলাকায় যে এমএলএ বা আপনার এলাকায় যে এমপি, তার নামে যদি মার্ডার, চুরি, দুর্নীতি ইত্যাদির কেস থাকে, আপনার কি মনে হয় সেই ভালো সুপ্রিম লিডার নেতার কল্যাণময় যেসব যোজনাগুলো সেগুলো আপনার কাছে অবধি এসে পৌঁছবে? কোনোদিন না, সেগুলো সেই পাড়ার এমএলএ বা এমপির পকেটেই যাবে। তাই জন্য যে দিল্লি বা কলকাতা থেকে বড় বড় ভাষণ দিচ্ছে তাকে দেখে শুধু ভোট দিলে হবে না, দিতে হবে আপনার এলাকায় যে ক্যান্ডিডেট ভালো তাকে দেখে, কারণ দিনের শেষে আপনার জনকল্যাণের টাকাটা কিন্তু সম্পূর্ণভাবে সেই লোকাল ক্যান্ডিডেটের হাতেই আছে। যে মানুষ আপনার এলাকায় কাজ করছে সুযোগটা তাকে দিন।
ডেমোক্রেসি মানে তো আর শুধু ভোট না, ডেমোক্রেসি মানে জনগণের শক্তি, প্রশ্ন করার অধিকার আর সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। যেদিন আমরা বুঝবো সরকার জনগণের চাকর, দেবতা নয়, সেদিনই আসল লোকতন্ত্রের শুরু। ততদিন পর্যন্ত আমাদের দায়িত্ব প্রশ্ন করা, সচেতন থাকা আর বুঝে ভোট দেওয়া। কারণ শেষ পর্যন্ত ডেমোক্রেসি বাঁচিয়ে রাখে সরকার না, ডেমোক্রেসিকে বাঁচিয়ে রাখি আমরা, যারা সাধারণ মানুষ। তাই এই কথা বলে আজকের এই প্রথম ভিডিওটি এই চ্যানেলের আমি শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে, আবারও আমি রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যাতে আমি এই ধরনের ভিডিও আরও বানাতে পারি। আর লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, চ্যানেলটার নাম সিকিউলার কেন রাখলাম বলে দিই, কারণ আমার ভিডিওগুলো যারাই দেখবে অনেকেই হয়তো বলবে যে আমি সিকিউলার। মানে ভেবে দেখুন, একটা সময় নিজেকে সেকুলার বলা ছিল গর্বের বিষয়, আমি ধর্ম নিরপেক্ষ, যেটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে। আজকে এমন একটা পরিস্থিতি এসে গেছে, সেকুলার শব্দটাকে একটা গালাগালিতে পরিণত করা হয়েছে, সিকিউলার বলা হয়। আমি গর্বিত সিকিউলার, কিন্তু দেশের 34% মানুষের প্রেসারে পড়ে আমি বলতে পারবো না যে আমার হিন্দু রাষ্ট্র চাই। নমস্কার।